Assalamu alaikum. Bismillahirrahmanirrahim. Hello students. Welcome to the online classroom of Chattogram Engineering University School and College. This is Ajizul Haq, your English teacher. Now we are going to learn an important topic, and that topic is voice. Dear students, now you may ask me some question. What is voice? What are the types of voice? What are the features of active and passive voice? When do we usually use passive forms of voice? Actually, the voice is a form of verbs that tells us whether the subject performs the work or something has done to it. In our practical life, we use passive forms of verbs in different perspectives of our life. When we want to highlight the receiver of the action, we want to avoid the performer of the action, we want to refer any declaration, any prohibition, any request, or any invitation. Finally, we use passive form of verbs to report something on newspaper or news channels. Moreover, we also use passive forms of verbs to indicate the performer of the verb is unknown or unimportant. প্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়ার প্রকাশভঙ্গিকেই ভয়েস বা বাচ্য বলা হয়। যখন কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ফর্মে লিখি। যখন কর্তা করে না, কর্তাকে কিছু করা হয় বা কর্তা দ্বারা কিছু করা হয়, তাকে আমরা প্যাসিভ ফর্মে লিখি। এক কথায় বুঝতে গেলে কর্তা করলে অ্যাক্টিভ, কর্তাকে করলে প্যাসিভ। So dear learners, today we are going to learn something special and unique. I can assure that you will enjoy the class. Just keep watching until the last part of the class. Dear students, now we are in the second part of the class, the basic of the topic. To learn the topic properly, to understand the topic properly, we should have basic ideas clearly. আমরা এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ করার যে মৌলিক বিষয়গুলো আমাদের আগে থেকেই জানা থাকা দরকার, সেই বিষয়গুলো ক্লিয়ার করেই মূল টপিকে যাব। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে দ্য ফিচার্স অফ দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, মানে অ্যাক্টিভ প্যাসিভের বৈশিষ্ট্য। দ্য ইউজেস অফ অক্সিলারিজ ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভে যে আলাদা আলাদা অক্সিলারির ব্যবহার আছে সেগুলো। দ্য প্রিন্সিপাল ভার্বস, আমরা অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্মের মধ্যে আলাদা আলাদা প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করি। দ্য অবজেক্টস অ্যান্ড দ্য সেন্টেন্স প্যাটার্ন। নাম্বার 1, যে অ্যাক্টিভের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত নাম্বার 1, কর্তা থাকবে সক্রিয়, আর নাম্বার 2, ভার্বটি হবে টেন্সের অ্যাক্টিভ ফর্মুলাতে। আই রিপিট, অ্যাক্টিভের বৈশিষ্ট্য কর্তা হবে সক্রিয়, মানে কর্তা নিজেই ক্রিয়া সম্পন্ন করবে, আর ভার্বটি হবে টেন্সের অ্যাক্টিভ ফর্মুলাতে। এবং প্যাসিভের মধ্যে প্যাসিভের বৈশিষ্ট্য নাম্বার 1, সাবজেক্ট থাকবে নিষ্ক্রিয়, মানে কর্তা নিজে করবে না কাজটি, বা কর্তাকে করবে, অন্য যে কেউ করবে করুক, কর্তা করবে না। এবং ভার্বটি থাকবে টেন্সের প্যাসিভ ফর্মুলা। আমরা অবশ্যই মনে রাখবো যে প্রত্যেক প্রকার টেন্সের অ্যাক্টিভ ফর্মুলা এবং প্যাসিভ ফর্মুলা আলাদা। তাহলে অ্যাক্টিভের জন্য ভার্বটি টেন্সের অ্যাক্টিভ ফর্মুলায় থাকে, প্যাসিভের জন্য ভার্বটি টেন্সের প্যাসিভ ফর্মুলায় থাকে। এটা আমরা এখন আয়ত্ত করলাম। এখন আমরা জানার চেষ্টা করব দ্য ইউজেস অফ অক্সিলারিজ ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তোমরা জেনে থাকবে যে প্রত্যেক প্রকার অ্যাক্টিভ এবং প্যাসিভের জন্য আলাদা আলাদা অক্সিলারি ব্যবহার করা হয়। এখন আমরা জানতে পারি অক্সিলারি জিনিসটা কি। আসলে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স নির্ণয়ে সাহায্য করে। অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের টেন্স নির্ণয় করা। এই টেন্স নির্ণয় করার জন্য অ্যাক্টিভ টেন্সের জন্য একরকম অক্সিলারি লাগে, প্যাসিভ টেন্সের জন্য আরেক প্রকার অক্সিলারি লাগে। মনে করো প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ অক্সিলারি একরকম, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ অক্সিলারি আরেক রকম। এই অক্সিলারি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আগে আমাদের মাথায় সম্পূর্ণ সেট করে নিতে হবে। সেজন্য আমি এখানে একটা চার্ট দিয়েছি,
এটা যদিও খুব ছোট, তোমরা একটু দেখার চেষ্টা করো। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ অক্সিলারি সাধারণত হয় না, তবে নেগেটিভ ইন্ডিকেটিভ করতে ডু বা ডাস বসে, কিন্তু প্যাসিভ অক্সিলারি অ্যামিজার। পাস্ট ইনফিনিটে সাধারণত অ্যাক্টিভ অক্সিলারি হয় না, নেগেটিভ ইন্ডিকেটিভ করতে ডিড বসে। প্যাসিভ অক্সিলারি কিন্তু ওয়াজ হয়। যেমন ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ অক্সিলারি শ্যাল উইল, প্যাসিভ অক্সিলারি শ্যাল উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ অক্সিলারি অ্যামিজার, প্যাসিভ অক্সিলারি অ্যামিজার বিইং। পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ অক্সিলারি ওয়াজ হয়, প্যাসিভ অক্সিলারি ওয়াজ হয় বিইং। ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভ অক্সিলারি শ্যাল বি উইল বি, প্যাসিভ অক্সিলারি শ্যাল বি উইল বি বিইং। Present perfect active auxiliary have has, passive auxiliary have has been. Past perfect active auxiliary had, passive auxiliary had been. Future perfect active auxiliary will have, passive auxiliary will have been. এছাড়াও অক্সিলারি ব্যবহারের আমি একটা টেকনিক তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিব। তোমরা এখন দেখার চেষ্টা করো প্রিন্সিপাল ভার্বস। আমরা সব ধরনের সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করি। প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্সে স্বাধীনত্ব প্রকাশ করে। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। অ্যাক্টিভও প্রিন্সিপাল ভার্ব থাকবে, প্যাসিভও প্রিন্সিপাল ভার্ব থাকবে। দুনিয়ার সব সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব থাকে। এখন আমরা এখানে কি শিখব? আমরা এখানে প্রিন্সিপাল ভার্বের যে ফর্ম আছে সে ফর্মগুলো শিখব। ধরো একটা প্রিন্সিপাল ভার্ব আমরা এখানে লিখলাম রাইট, এটা হচ্ছে মূল ভার্ব একেবারে, যেটাকে আমরা বলতে পারি B0 বেস ফর্ম। ধরো এটার আরেকটা ফর্ম হতে পারে রাইটস, এটা হচ্ছে এস বাই এস যুক্ত প্রেজেন্ট ফর্ম, যেটা আমরা B1 বলতে পারি, বা আমরা প্রেজেন্ট সিঙ্গুলার করার জন্য এটা প্রেজেন্ট ফর্মে এই ভাবটা লিখি। এই দুইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা বেস ফর্ম, একটা সিঙ্গুলার ফর্ম। এছাড়া আরেকটি ফর্ম আছে রোট। রোটটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটাকে আমরা B2 বলতে পারি, B2 বলি। আরেকটা ফর্ম আছে রিটেন, পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটাকে আমরা সংক্ষেপে B3 বলি। আরেকটা ফর্ম আছে আইএনজি যুক্ত ফর্ম, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, এটাকে আমরা সংক্ষেপে BING বলি। এখন এই যে এই পাঁচটা রূপ, এগুলো আমরা টেন্সের বিভিন্ন টেন্সের অ্যাক্টিভ ফর্মুলা এবং প্যাসিভ ফর্মুলায় এই ফর্মগুলো ব্যবহার করি। এছাড়াও আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি জানতে হবে আমাদের জানতে হবে যে প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ। প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রিন্সিপাল ভার্ব প্রধানত দুই ধরনের। প্রিন্সিপাল ভার্ব প্রধানত দুই ধরনের। এটা নির্ভর করে কিসের উপর? যে প্রিন্সিপাল ভার্ব কর্তা পেয়েই সন্তুষ্ট, কর্তা পেয়েই ক্রিয়া সম্পন্ন করে ফেলতে পারে, সেই প্রিন্সিপাল ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া, কর্মবিহীন ক্রিয়া। যেমন আরেকটা প্রিন্সিপাল ভার্ব আছে, যে প্রিন্সিপাল ভার্ব কর্তা পেয়ে স্বয়ংসম্পূর্ণ নয়, তার অন্য একটা উপাদান লাগে, অন্য উপাদানটা হচ্ছে অবজেক্ট লাগে, মানে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, যে ভার্বের সাথে অবশ্যই কর্ম লাগে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মিনস ভার্ব উইথ অবজেক্ট। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। ধরো একটা ভার্ব ধরো আমি এখানে লিখলাম যে ব্রেক, আরেকটি ভার্ব ধরো আমি এখানে লিখলাম বার্ন। দুইটি ভার্ব আমরা লিখলাম। ধরো এই দুইটা ভার্বের মধ্যে মৌলিক তফাৎটা দেখো। ধরো বার্ন মানে হচ্ছে পুরানো, আমি এটার সাথে যদি একটা সাবজেক্ট দিই ফায়ার দিলাম, ফায়ার বার্নস, আগুন পুড়িয়ে ফেলে, আগুনে পোড়ায়, তাহলে এই ক্রিয়াটি সম্পন্ন করতে কর্তাই যথেষ্ট। আমরা বাক্যটা এখানেই শেষ করে দিতে পারি। তার মানে এই ক্রিয়ার জন্য সাবজেক্টই এনাফ, এই ক্রিয়াটি কর্তা পেয়ে ক্রিয়া সম্পন্ন করে ফেলতে পারে। যদি বলি এখানে যদি আমি একটা দিলাম, সাবজেক্ট দিলাম যে সাকিব ব্রেকস, সাকিব ভাঙে, কি ভাঙে? সাকিব ব্রেকস ওল্ড রেকর্ডস, সাকিব ব্রেকস রেকর্ডস, সাকিব রেকর্ড ভাঙে, রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড গড়ে। এই যে এখানে সাকিব ভাঙে, কি ভাঙে? সাকিব রেকর্ড ভাঙে, এটাই হচ্ছে অবজেক্ট। কারণ আমি সাকিব ব্রেকস বললে ব্রেকটা ক্রিয়াটা সম্পন্ন হয় না, তার মানে এই ক্রিয়াটি কর্তা পেয়ে স্বয়ংসম্পূর্ণ নয়। ব্রেক ক্রিয়াটি কর্তা পেয়ে স্বয়ংসম্পূর্ণ নয়, আরেকটি উপাদান দিয়ে ক্রিয়াটি সম্পন্ন করতে হয়েছে। যে উপাদানটা দিয়েছি সেটি অবজেক্ট, যে ভার্বের উপাদানটা লেগেছে সে ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। তার মানে যে ভার্ব অন্য কোনো উপাদান ছাড়া ক্রিয়া সম্পন্ন করে না, সেটাই ট্রানজিটিভ ভার্ব। এখন এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কেন দরকার? এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দরকার, দুনিয়ার সব ভাবকে প্যাসিভ করা যায় না, শুধু যে ভার্ব ট্রানজিটিভ ভার্ব
তাকেই প্যাসিভ করা যায়। ইন্ট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব এরা কখনো প্যাসিভ হয় না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেখার আগে ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ জানা খুবই জরুরি, কারণ আমরা যখনই যে সেন্টেন্স দেখি তাকে চাইলে প্যাসিভ করতে পারি না। প্যাসিভ হওয়ার প্রথম শর্ত হচ্ছে ভার্বটিকে ট্রানজিটিভ ভার্ব হতে হবে, দ্য ভার্বস উইথ অবজেক্ট হতে হবে। এবার আসা যাক অবজেক্ট কি। একটু আগে শিখলাম অবজেক্ট হচ্ছে ক্রিয়া সম্পাদনের উপাদান, মানে অবজেক্ট হচ্ছে কর্তা যা কিছু করে বা কর্তা যাকে করে তাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। তো অবজেক্ট কি? অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, মানে রিসিভার অফ দ্য ভার্ব। অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য ভার্ব। আমরা এখন জানবো অবজেক্ট কয় ধরনের, অবজেক্ট কিভাবে খুঁজে নিতে হয়। হাউ মেনি টাইপস অফ অবজেক্টস? অ্যাকচুয়ালি অবজেক্টস আর টু কাইন্ডস। আমরা যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি সেটা পাই ডিরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করে সেটা পাই আমরা ইনডিরেক্ট অবজেক্ট। ধরো আমি একটু উদাহরণ সহকারে দেখাই। এই যে student gave me a students gave me a pen, a nice pen, a pen. এখন দেখা যাক a student gave, এখন আমরা ভাবছি যদি প্রশ্ন করি a student gave, what did a student give me? What did a student give what? Give pen. what প্রশ্নের উত্তরে আমরা একটা বস্তুকে পেলাম, এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। what প্রশ্নের উত্তরে যা পাই তা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। a student whom did a student give a pen? whom did a student give a pen? কাকে পেন দিয়েছিল? me. হোম প্রশ্নের উত্তরে আমরা পেলাম me। তাহলে হোম দিয়ে প্রশ্ন করে কি পেলাম? হোম দিয়ে প্রশ্ন করে পেলাম me। দুটোই অবজেক্ট আছে এখানে। কোনো সেন্টেন্সে যে কোনো একটাও থাকতে পারে, আবার দুটোও থাকতে পারে। অবজেক্ট দু প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ওয়ার্ড প্রশ্নের উত্তরে পাই বস্তুবাচক এবং প্রত্যক্ষ কর্ম, মুখ্য কর্ম। আরেকটা হচ্ছে হোম দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে পরোক্ষ কর্ম, ব্যক্তিবাচক কর্ম বা অপ্রধান কর্ম। এবার আসা যাক এই অবজেক্ট জানা কেন জরুরি। অবজেক্ট অবশ্যই জানতে হবে, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রক্রিয়ায় প্রথম কাজটাই হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করা। এখন যদি আমি অবজেক্টটা খুঁজে নিতে না পারি তাহলে কেমনে করব, তাহলে প্যাসিভ কেমনে করব। এবার আসা যাক অবজেক্ট একই সেন্টেন্সে যদি একাধিক অবজেক্ট বসে সেখানেও একটা সিকোয়েন্সে রাখতে হয়, সিকোয়েন্স রাখতে হয়। এই সিকোয়েন্সটা একটু খেয়াল করি। যখন একই সেন্টেন্সে একাধিক অবজেক্ট বসে তখন আগে বসবে ব্যক্তিবাচক অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, হোম প্রশ্ন উত্তরে যেটা পেয়েছিলাম, তারপরে বসবে বস্তুবাচক অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। এবার আসা যাক প্যাসিভ করার সময় কাকে আমরা সাবজেক্ট বানাবো। যেহেতু দুইটা হয়ে গেছে, একটা থাকলে ওটাকেই সাবজেক্ট বানাই, আর যদি দুইটা থাকে মনে রাখবে অবশ্যই ব্যক্তিবাচককে সাবজেক্ট বানাবো। আমরা মিকে আগে সাবজেক্ট করব আই। তাহলে এবার আসা যাক সেন্টেন্স প্যাটার্ন। আমাদের পঞ্চম নাম্বার বিষয় হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন আমরা কেন জানবো? সেন্টেন্স প্যাটার্ন আমরা জানবো, এটা হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী সেন্টেন্স যে প্রকারভেদগুলো আছে এবং সেন্টেন্সের যে ভিন্ন ভিন্ন ধরনগুলো আছে, সেন্টেন্সের ভিন্ন ভিন্ন ধরন অনুযায়ী অ্যাক্টিভকে প্যাসিভ করার ধরনগুলোও ভিন্ন ভিন্ন হয়। Dear students, now we are in the third part of the class. The part is about the process of changing a sentence from active to passive. That means we are going to learn how to convert a sentence active into passive. So let's know about the process. Look at the hand. This is my hand. Suppose this is your hand, and you will try to keep in your mind the process of changing an active sentence into passive sentence using your 5 fingers. Number 1,
এক নম্বরে আমরা একটা অ্যাক্টিভের বিশেষ করে অ্যাক্টিভের অবজেক্টকে আমরা প্যাসিভ করার জন্য অ্যাক্টিভ অবজেক্টকে এটা হচ্ছে কি অ্যাক্টিভ অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করব, অ্যাক্টিভ অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করব। এটা আমাদের নাম্বার 1 কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা প্যাসিভ অক্সিলারি বসাবো। আমরা একটু আগে শিখেছি প্যাসিভের অক্সিলারিগুলো আলাদা। 2 নাম্বার কাজটা আমরা প্যাসিভ অক্সিলারি বসানো, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। তবে লক্ষ্য রাখবে প্যাসিভ অক্সিলারি কেমনে বসায়। প্যাসিভ অক্সিলারি বসার জন্য অ্যাক্টিভ ভার্বের টেন্সটা ফলো করতে হয়। অ্যাক্টিভ ভার্বের টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভার্ব অনুযায়ী অ্যাক্টিভ ভার্বের টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি বসানো। 3 নাম্বার কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে প্যাসিভে সর্বদা পাস্ট পার্টিসিপাল করা, পাস্ট পার্টিসিপাল ভার্ব V3 করা। তোমরা মনে রাখবে প্যাসিভের প্রিন্সিপাল ভার্বটি সব সময় পাস্ট পার্টিসিপাল বা V3 হবে। এবার আসা যাক প্রেপোজিশন বসানো। 4 নাম্বার কাজ হচ্ছে প্রেপোজিশন বসানো। আমরা অধিকাংশ সময় প্রেপোজিশন হিসেবে বাই বসাই। এছাড়াও আমরা কখনো কখনো ভার্বের এক্সপ্রেশন অনুযায়ী উইথ, অ্যাট, অন এটসেট্রা এগুলো বসাই। কখনো কখনো আমরা টু বসাই। এবার আসা যাক ফাইনালি আমরা অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভে অবজেক্ট করি। অ্যাক্টিভ সাবজেক্টকে প্যাসিভে অবজেক্ট করা। তাহলে আমরা কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভে সাবজেক্ট করব, সেজন্য অবজেক্ট খুঁজে নিতে হবে। আমি একটা কথা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা হচ্ছে আসলে এই অ্যাক্টিভ প্যাসিভের ফার্স্ট স্টেপটা হচ্ছে কোয়েশ্চেন থেকে, মানে যে অ্যাক্টিভ সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট খুঁজে নেওয়া। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। কেন খুঁজে নিতে হবে আমি বলছি। দেখবে যে তুমি একটা প্রবলেম ফেস করবে, সেটা হচ্ছে যদি অবজেক্ট খুঁজে নিতে না পারো তাহলে তোমার প্যাসিভ করা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য প্রথম কাজ সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে নিয়ে তারপরে সেকেন্ড স্টেপে আমার হাত অনুযায়ী এই হাতের আঙ্গুলগুলোকে ইউজ করবে। সেকেন্ড স্টেপে ইউজ করবে। সেকেন্ড স্টেপে কী করব? সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে প্রথমে অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভে সাবজেক্ট করা, অ্যাক্টিভ ভার্বটা টেন্স দেখে প্যাসিভ অক্সিলারি বসানো, প্রিন্সিপাল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হবে, একটা প্রেপোজিশন হবে, অ্যাক্টিভ সাবজেক্টকে প্যাসিভে অবজেক্ট করবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এইটা। এখানে তোমাদের যত সমস্যা হবে এই আঙ্গুলটাকে বেশি, এটাকে আমরা কি যেন একটা আঙ্গুল বলি, অনামিকা। এই অনামিকাটা এটাতে রিং পরানো হয় কখনো কখনো বিশেষ সময়ে। এটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটা মাথায় রাখবে। প্যাসিভ অক্সিলারি ঠিক মতো বসাতে না পারলে তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ এই সব সেন্টেন্সে এগুলো কমন। এটাও কমন, এটাও কমন, এটাও কমন, এটাও কমন। এই বিষয়গুলো সবসময় কমন, কিন্তু অ্যাক্টিভ ভার্বের টেন্স অনুযায়ী এক এক টেন্সের জন্য এক এক প্যাসিভ অক্সিলারি বসাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এক এক টেন্স অনুযায়ী এক এক প্যাসিভ অক্সিলারি বসবে।
এখন আমরা এই যে পাঁচটা প্রক্রিয়া, এই পাঁচটা প্রক্রিয়া একটা সেন্টেন্সের মাধ্যমে তোমাকে আমি শেখাবো। সেটা হচ্ছে ধরো সাকিব ব্রেক্স আ রেকর্ড। এখানে ওই যে ফার্স্ট স্টেপ অনুযায়ী প্রথম কাজ ভার্বটা খুঁজে নিলাম, তারপর সাবজেক্টকে খুঁজে নিলাম, তারপর অবজেক্টকে খুঁজে নিলাম। এবার প্রথম কাজটা করি 1, এভাবে তোমরা দাগ দিয়ে দিতে পারো 2, 3, 4, 5। তাহলে 1, 2, 3, 4, 5। 1টা কি ছিল? 1টা ছিল এই অবজেক্টকে সাবজেক্ট করা আর রেকর্ড। 2টা হচ্ছে প্যাসিভ অক্সিলারি ভার্সন, এটা আমরা পরে করি যেহেতু এটা ইউনিক কাজ। সব সময় সব সেন্টেন্সের সব প্যাসিভ প্রিন্সিপাল বা B3 হবে, ব্রোকেন, প্রিপোজিশন হবে বাই, সাবজেক্টটা অবজেক্ট হবে, সাকিব অবজেক্ট হয়ে গেল। তাহলে এই যে আমরা এই প্যাসিভ অক্সিলারিটা বসাবো সেটার জন্য এই ভার্বটাকে একটু দেখে নিই। অ্যাক্টিভ ভার্বটা দেখে বুঝতে পারছি এই প্রিন্সিপাল ভার্বের B1 এর জন্য আলাদা প্যাসিভ অক্সিলারি আছে। প্রেজেন্ট ইনডিফিনিট B1 মানে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আলাদা প্যাসিভ অক্সিলারি আছে। একটু আগে তোমরা চার্টে দেখে নিয়েছো। অ্যামিজার থেকে রেকর্ডের সাথে এখানে ইসটা নাম্বার পার্সন অনুযায়ী হবে। তাহলে অ্যাক্টিভ ভার্বের টেন্স দেখেই প্যাসিভ অক্সিলারি বসাবো। তোমরা আরেকটা প্রবলেম ফেস করবে যখন দেখবে যে একটা সেন্টেন্স অনেক বড় হয়ে গেছে। ধরো দেখবে যে সাকিব মেড many records in last ICC World Cup, ICC World Cup ক্রিকেট। এখন দেখো এই বাক্যটা দেখে অনেক একটা দীর্ঘ বাক্য মনে হচ্ছে, তোমরা একটু কনফিউজ হয়ে যাও এরকম দীর্ঘ একটা বাক্য দেখে। এরকম দীর্ঘ বাক্য দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এখান থেকেও তুমি ফার্স্ট স্টেপ অনুযায়ী তুমি সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে নিবে। যেমন এখানে মেড হচ্ছে ভার্ব, মেড যদি ভার্ব হয় তার আগে সাকিব হচ্ছে সাবজেক্ট। সাকিব মেড হোয়াট, সাকিব মেড ওয়ার্ড। এই যে হোয়াট প্রশ্নের উত্তর আমি পেয়ে যাচ্ছি। হোয়াট প্রশ্নের উত্তর পেলে সেটা অবজেক্ট, হোম প্রশ্নের উত্তর পেলে এটা অবজেক্ট। হোয়াট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সাকিব মেড ওয়ার্ড মেনি রেকর্ডস। হোয়াট ডিড সাকিব মেক মেনি রেকর্ডস। অ্যান্সারটা হচ্ছে হোয়াট প্রশ্নের উত্তরটা হচ্ছে মেনি রেকর্ডস, মেনি রেকর্ড অবজেক্ট। তাহলে এটা কি? এগুলো হচ্ছে প্রিপোজিশন, ফ্রেজ, অ্যাডভার্বিয়াল। এগুলোকে যেভাবে আছে সেভাবে অতিরিক্ত হিসেবে রাখবো। তাহলে এখানে আমরা কাজটা কি করব? নাম্বার 1 মেনি রেকর্ডসকে আমরা সাবজেক্ট করে নিব। মেনি রেকর্ডস, মেনি রেকর্ডসকে আমরা সাবজেক্ট করে নিলাম। এখানে 2তে অক্সিলারি বসাবো। প্রিন্সিপাল বা B3, মেডের B3 ও মেড হয়। মেড একটা প্রিপোজিশন হবে। 4 নম্বর কাজ বাই সাকিব অবজেক্ট হবে। তাহলে বাকি অংশটা কী হবে? বাকি অংশটা যেমনি ছিল তেমনি বসে যাবে। ইন দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ। এখানে এটা পাস্ট B2, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ অক্সিলারি আমরা জানি ওয়াজ, ওয়ার। তাহলে এখানে প্লুরাল নাউনের সাথে ওয়ার হবে। সো এবার আমি তোমাদেরকে একটা বিশেষ সূত্র শেখাবো, যে এই সূত্রটা খুবই ইউনিক একটা সূত্র। এই সূত্রটা হচ্ছে স্টুডেন্টস, নিশ্চয় তোমাদের একটা পৃথিবী বিখ্যাত সূত্রের কথা মনে আছে, আইনস্টাইনের E=mc²। ঠিক একই রকম অনুরূপভাবে ভয়েস চেঞ্জিংয়ের জন্য আমি একটা সূত্র তোমাদেরকে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে P মানে হচ্ছে প্যাসিভ, P=B + V3। এখানে বিটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর V3টা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা বলেছি প্যাসিভের প্রিন্সিপাল ভার্বটা সবসময়
B3 হবে। আর প্যাসিভের অক্সিলারি ভার্বটা অ্যাক্টিভ ভার্বের টেন্স অনুযায়ী প্যাসিভ অক্সিলারি বসবে। আসলে অক্সিলারিটা আসলে ভি ভার্বেই বসবে, তবে এক এক টেন্সে বিটা এক এক রূপ নিয়ে বসবে। আমরা এখন বি এর রূপগুলো কী কী হতে পারে সেটা একটু দেখি। বি এর রূপগুলো খেয়াল করো তোমরা। এই ভি ভার্বের রূপটা যদি আমরা V0 চিন্তা করি, ভেস ফর্ম, তাহলে V0 হচ্ছে ভি। যদি আমরা প্রেজেন্ট ফর্ম চিন্তা করি, প্রেজেন্ট ফর্ম, বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। বি এর যদি আমরা পাস্ট ফর্ম চিন্তা করি, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। বি এর যদি আমরা B3 চিন্তা করি, পাস্ট পার্টিসিপল, তাহলে হবে বিন। বি এর যদি আমরা আইএনজি ফর্মটা চিন্তা করি, প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে হবে বিং। এখন দেখো প্যাসিভ অক্সিলারি হিসেবে আসলে আমরা এই V0, V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, VING ভিং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই পাঁচটা ইউজ করব। বি বেস ফর্ম, মূল ভাবটা সাধারণত মডাল অক্সিলারির সাথে থাকে। অ্যামিজার বসবে প্রেজেন্ট ইনডিফিনিটে, ওয়াজার বসবে পাস্ট ইনডিফিনিট, বিন বসে সকল পারফেক্টকে প্যাসিভ করতে, প্রেজেন্ট ইনডিফিনিট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট পারফেক্ট। আর বিইং বসবে সকল কন্টিনিউয়াস প্যাসিভে, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ, ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ। সকল পারফেক্ট প্যাসিভে বিন হয়, সকল পারফেক্ট প্যাসিভে বিন হয়, সকল কন্টিনিউয়াস প্যাসিভে বিইং হয়। কেমন হয় এটা আমরা একটু এখন প্র্যাকটিক্যালি দেখব। এর জন্য আমি এখানে কিছু চার্ট লিখেছি। এখানে আমি 10টা বাক্য লিখে দিয়েছি। এই 10টা বাক্যের মধ্যে আমরা এখন অক্সিলারি, ভি অক্সিলারির ব্যবহারটা দেখব। ভি অক্সিলারিটা কেমনে ব্যবহার করব? আমরা ভি অক্সিলারিটা ব্যবহার করব অ্যাক্টিভ ভার্বের টেন্স দেখে। অ্যাক্টিভ ভার্বের টেন্স দেখে আমরা প্যাসিভ অক্সিলারিটা ব্যবহার করব। একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমরা ড্রাইভস ভার্বটা দেখতে পাচ্ছি, এটা প্রিন্সিপাল ভার্বের V1। প্রিন্সিপাল ভার্বের B1 যেহেতু, এখানের প্যাসিভ অক্সিলারি হবে বি এর প্রেজেন্ট ফর্ম ইজ। খেয়াল করো এখানে প্রিন্সিপাল ভার্বটা B1 প্রেজেন্ট ফর্ম, তাই সেখানে প্যাসিভ অক্সিলারি হবে ইজ, অ্যামিজার। এখানে পরের সেন্টেন্সে আছে ড্র, পাস্ট ইনডিফিনিট, এখানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, এখানে অ্যাক্টিভের টেন্সটা চিনাও আগে জরুরি, তারপরে প্যাসিভ অক্সিলারি বসাতে পারবো। অ্যাক্টিভের টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট B2, তাই এখানে বি অক্সিলারি হবে ওয়াজ, ওয়ার, একার ওয়াজ। এখানে উইল ড্রাইভ, ফিউচার ইনডিফিনিট, উইলের সাথে প্রিন্সিপাল ভার্ব B1 হলে ফিউচার ইনডিফিনিট হয়। তো ফিউচার ইনডিফিনিট আমরা যেহেতু এখানে উইল আছে অলরেডি, উইলের সাথে এই ভার্বটা যেহেতু বেস ফর্মের সাথে বি ভার্বের বেস ফর্ম হবে, উইলের সাথে বেস ফর্ম হবে। উইলটা এক ধরনের মডেল অক্সিলারি, ফিউচার ইনডিফিনিটে বসেছে শ্যাল উইল, তাহলে এখানে হবে শুধু বি, উইল যেটা আছে সেটা সহ, উইল বি। উইল আছে, উইল দিলাম, তার সাথে একটা বি দিলাম, বেস ফর্ম দিলাম অক্সিলারির, বি অক্সিলারির বেস ফর্ম উইল বি। তারপরে সাকিব ইজ ড্রাইভিং, এটা কন্টিনিউয়াস, ইজ আছে, আমিজার আছে, আমিজার সেটা ঠিক থাকবে। প্রিন্সিপাল ভার্বটা যেহেতু আইএনজি ফর্মে আছে, সেই জন্য অক্সিলারির বি অক্সিলারির আইএনজি ফর্ম হবে। প্রিন্সিপাল ভার্ব আইএনজি, তাই বি অক্সিলারির আইএনজি ফর্ম দিব আমরা, বিইং। এখানে দেখো ওয়াজ আছে, ওয়াজটা থাকবে ওয়াজ, ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ, এটা ওয়াজ ড্রাইভিং। এখানেও প্রিন্সিপাল ভার্বটা দেখতে পাচ্ছি আইএনজি যুক্ত ফর্ম, সেজন্য এখানে বি ভার্বের আইএনজি হবে বিইং। এখানে আছে উইল বি আছে, উইল বির সাথে প্রিন্সিপাল ভার্ব আইএনজি, উইল বি যেটা যেহেতু আছে সেটা বরাবর থাকবে, প্রিন্সিপাল ভার্ব আইএনজি হওয়াতে এখানে একটা বিইং হবে। তাহলে আমরা এই 3 প্রকারে কি শিখলাম? এখানে 3 প্রকার, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে। সকল কন্টিনিউয়াসে দেখতে পাচ্ছি বিইং আছে, এই বিইং আছে, এই বিইং আছে। তাহলে অ্যাম ইজ আর বিইং, ওয়াজ আর বিইং, উইল বি বিইং, এগুলো কন্টিনিউয়াস প্যাসিভ অক্সিলারি। এবার আসা যাক
পারফেক্টে অক্সিলারি হ্যাভ হ্যাজ আছে অ্যাক্টিভে, সেটা প্যাসিভে হ্যাভ হ্যাজ থাকবে, একার হ্যাজ দিলাম। প্রিন্সিপাল ভার্বটা যেহেতু বি3 আছে, তাহলে ভিভার্বের বি3 দিব, বিন। ভিভার্বের বি3 হলে হ্যাজ বিন। অ্যাক্টিভে হ্যাজ আছে, প্যাসিভে হ্যাজ বিন আছে, হবে। এখানে হ্যাড অক্সিলারি আছে, অ্যাক্টিভ অক্সিলারি হ্যাড দিলাম, এখানে প্রিন্সিপাল ভার্বটা বি3, তাই ভিভার্বের বি3 দিব। এখানে উইল হ্যাভ আছে, উইল হ্যাভটা বরাবর দিব, উইল হ্যাভ প্রিন্সিপাল ভার্বটা বি3, তাই এখানে আমরা বিন দিব। প্রিন্সিপাল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্বের ফর্মটা দিব। মনে রাখবে প্রিন্সিপাল ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্বের ফর্মটা দিব, তাহলে আমরা খুব সহজেই অক্সিলারিগুলো মনে রাখতে পারবো। অক্সিলারি মুখস্থ করার জন্য আর কোনো কষ্ট করতে হবে না। এখানে বি1 আছে, তাই অক্সিলারির বি1। এখানে বি2 আছে, অক্সিলারির বি2। এখানে উইলের সাথে বেস ফর্ম বি0 আছে, তাই অক্সিলারির বেস ফর্ম। এখানে প্রিন্সিপাল ভার্বের আইএনজি ফর্ম আছে, তাই বি অক্সিলারির আইএনজি ফর্ম। এখানে প্রিন্সিপাল আইএনজি, আবার আইএনজি, এখানেও আইএনজি, তাই আইএনজি। এখানে প্রিন্সিপাল ভার্বের বি3, তাই বি ভার্বের বি3 বিন। এখানেও বি3, বি ভার্বের বি3 বিন, এভাবে সেম। এখন এখানে ক্যান আছে, মডাল অক্সিলারি ক্যান তো ঠিক থাকবে। প্রিন্সিপাল ভার্বটা যেহেতু ভি0 বেস ফর্মে আছে, একেবারে মডালের পরে এস বাই এস দেওয়া যাবে না, সবসময় বেস ফর্ম হবে, তাই বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। আমরা জানি কর্তা যখন সক্রিয় থাকে মডালের সাথে বি হয়, মডালের সাথে অ্যাক্টিভে বেস ফর্ম থাকে, প্যাসিভে বি হয়। তাহলে এই মডাল অ্যাক্টিভটা কীরকম দেখো, মডাল অ্যাক্টিভ প্যাসিভটা আমরা একটু শিখছি। সাবজেক্ট যেখানে সক্রিয় থাকে, সাবজেক্ট যখন ডুয়ার সক্রিয়, তখন এই মডাল প্লাস প্রিন্সিপাল ভার্বটা বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে মূল ভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভাব, এটাকে আমি নাম দিয়েছি মডাল অ্যাক্টিভ। এটাকে নাম দিয়েছি মডাল অ্যাক্টিভ। কেন? কর্তা সক্রিয় হলে মডাল অক্সিলারির সাথে প্রিন্সিপাল ভার্বটা বেস ফর্ম হয়, এটার নাম দিয়েছি মডাল যুক্ত অ্যাক্টিভ। মডাল অক্সিলারি যুক্ত অ্যাক্টিভ। মডাল অ্যাক্টিভ কখন হয়? কর্তা যখন সক্রিয় থাকবে। মডাল অ্যাক্টিভ কখন হয়? কর্তা যখন সক্রিয় থাকলে মডাল অক্সিলারির সাথে মূল ভাব হয়। এখন প্যাসিভটা দেখো, এখানে একার ক্যান বি ড্রাইভেন। কর্তা যখন নিষ্ক্রিয় থাকবে, সাবজেক্ট যখন ডুই হবে নিষ্ক্রিয়, সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকবে তখন মডাল প্লাস একটা বি অক্সিলারির বেস ফর্ম প্লাস প্রিন্সিপাল ভার্ব বি3 হবে, ইকুয়াল টু মডাল প্যাসিভ। তাহলে মডাল প্যাসিভটা কীভাবে মনে রাখবো? মডাল প্যাসিভটা মনে রাখবো যে কর্তা নিষ্ক্রিয় থাকলে মডাল অক্সিলারি মডাল প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্ব বি3 হয়, এটার নাম মডাল প্যাসিভ। এই যে এখানে কার কিন্তু ড্রাইভেন কাজটা করে নাই, কর্তা এখানে সাবজেক্ট এখানে ডুই নিষ্ক্রিয়, তাই মডাল অক্সিলারির সাথে একটা বি দিয়েছি, প্রিন্সিপাল ভার্বটা বি3 দিয়েছি, এটার নাম মডাল প্যাসিভ। কর্তা সক্রিয়, সাকিব ড্রাইভ, সাকিব ড্রাইভ। কর্তা সক্রিয় হলে মডালের সাথে মূল ভাব হয়। তাহলে আমরা মডাল অক্সিলারিকে কীভাবে অ্যাক্টিভ প্যাসিভ করতে হয় সেটাও শিখলাম। আর বিভিন্ন টেন্সের এখানে আমি 9 প্রকার টেন্স ব্যবহার করেছি। 3 প্রকার ইনডিফিনিট, 3 প্রকার কন্টিনিউয়াস, 3 প্রকার পারফেক্ট। এই যে 9 প্রকার এবং মডাল অক্সিলারির ব্যবহার, 10 প্রকার সেন্টেন্সে অক্সিলারির ব্যবহার তোমাদেরকে দেখানো হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, সাকিব ড্রাইভস এ কার, কার ইজ ড্রাইভেন বাই সাকিব, সাকিব ড্রোভ এ কার ওয়ান্স, a car was driven by Sakib, Sakib will drive a car, a car will be driven by Sakib। লক্ষণীয় বিষয়, প্রত্যেকটা সেন্টেন্সে আমি টাইম ওয়ার্ড ইউজ করছি। যেমন এখানে টাইম ওয়ার্ড ইউজ না করলেও কোনো সেন্টেন্সে টাইম ওয়ার্ড না থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সময়ের উল্লেখ না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। সেন্টেন্সে যদি ক্রিয়া সম্পাদনের সময়ের উল্লেখ না থাকে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন এই যে ওয়ান্স অতীত নির্দেশক শব্দ পাস্ট ইনডিফিনিট, নেক্সট এটা ফিউচার ইনডিফিনিট, নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন ফিউচার কন্টিনিউয়াস, সরি past continuous, in future future continuous, just now থাকলে present perfect। এখানে সাকিব had driven a car before he went to stadium। তাহলে এখানে বিফোর এর আগে past perfect হয়েছে, বিফোর এর পরের অংশ past indefinite হয়েছে, past perfect tense এটা। তাহলে a car had been driven by Sakib before he went to stadium। তারপরে হচ্ছে সাকিব উইল হ্যাভ ড্রাইভেন, ফিউচার পারফেক্ট। এই যে ভাই যুক্ত ফিউচারে টাইম ওয়ার্ড থাকলে এটা ফিউচার পারফেক্ট হয়। ভাই যুক্ত ফিউচার
আলোচনা থাকলে, নির্দেশনা থাকলে এটা ফিউচার পারফেক্ট হয়। হ্যাকার উইল হ্যাভ বিন ড্রাইভেন বাই সাকিব বাই 4 PM। তাহলে সাকিব ক্যান ড্রাইভ এট, এটা মডাল প্রেজেন্ট, এটাকে আমরা মডাল প্রেজেন্ট অ্যাক্টিভকে মডাল প্রেজেন্ট প্যাসিভ করেছি। তাহলে আমরা অক্সিলারি ব্যবহার যে ইউনিক নিয়মটা শিখলাম সেটা পি ইকুয়াল টু বি প্লাস B3। এখন এই বিটা ব্যবহার করব, বি অক্সিলারিটা ব্যবহার করব অ্যাক্টিভের প্রিন্সিপাল ভার্বের ফর্ম থেকে। প্রিন্সিপাল ভার্ব বেস ফর্ম হলে আমরা বসাই B0, প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে আমরা এমিজার বসাবো, প্রিন্সিপাল ভার্ব পাস্ট ফর্ম হলে আমরা বসাবো ওয়াজ এর, প্রিন্সিপাল ভার্ব যদি পাস্ট পার্টিসিপল হবে আমরা অক্সিলারি বসাবো বিন, প্রিন্সিপাল ভার্ব যদি প্রেজেন্ট পার্টিসিপল আইনযুক্ত হয় আমরা বসাবো বিইং। Dear students, now we are in the last part of the class. এখন আমরা এতক্ষণ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা শিখলাম। এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট করাটা না শিখলে তো ক্লাসটা অপূর্ণ থেকে যায়। ক্লাসটার পরিপূর্ণতার জন্য আজকে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সহজ কৌশলটা একটু আয়ত্ত করে নেব। আর শেষ কথা থাকবে যে আমার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে, সেখানে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভের কিছু অ্যাডভান্স রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেইগুলো আমি অনেক সহজ কৌশলে দেখানোর চেষ্টা করব। তাহলে আসা যাক এখন প্যাসিভ টু অ্যাক্টিভ, হাউ টু কনভার্ট আ প্যাসিভ সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ। তাহলে আসা যাক এই বাক্যগুলো, এখানে আমি 5টা বাক্য লিখেছি, এগুলো প্যাসিভ। এগুলো প্যাসিভ কেন আগে সেটা কনফার্ম করো। এই যে শেখানোর কাজটা স্টুডেন্ট করা নাই, স্টুডেন্টকে শেখানো হয়েছে। কর্তা করা নাই, কর্তাকে করা হয়েছে। টিচার শুড বি রেওয়ার্ডেড, এখানে পুরস্কার দেওয়ার কাজটা টিচার করবে না, টিচারকে রেওয়ার্ড করা হবে। এই যে ওয়াজ বার্ন, পুরানোর কাজটা শিপ পুরায় নাই, শিপকে পুরানো হয়েছে। এখানে ইনভেন্ট, ইনভেন্ট কাজটা কম্পিউটার ইনভেন্ট করে নাই, কম্পিউটারকে ইনভেন্ট করা হয়েছে। এই যে নেসেসারি স্টেপস, স্টেপ কাজটা টেকেন করে নাই, মানে টেকেন কাজটা স্টেপ করে নাই, স্টেপকে টেকেন করা হয়েছে। এই সবগুলো সেন্টেন্সের কর্তা নিষ্ক্রিয়, সেই জন্য এইগুলা প্যাসিভ। এছাড়াও এখানে ভার্বের ফর্ম দেখলেই বুঝতে পারবে এই ভার্বের ফর্মগুলো অলরেডি প্যাসিভে আছে। আসলে আমরা যে ইংরেজি শিখতে যাচ্ছি, ইংরেজি শেখার জন্য আমাদেরকে ভার্বের অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম দেখার সাথে সাথে চিনে ফেলতে হবে। কারণ দুনিয়ার সবগুলো ভার্ব হয় অ্যাক্টিভ ফর্মে থাকে, না হয় প্যাসিভ ফর্মে থাকে। সেই জিনিসগুলো আমাদের দেখার সাথে সাথে বুঝে ফেলতে হবে, নাহলে আমরা অনেকগুলো গ্রামার টপিকে আমরা সমস্যা ফেস করব। যেমন দেখা যাক এই যে এখানে কর্তা নিষ্ক্রিয় এবং মডাল প্লাস বি প্লাস B3, মডাল প্যাসিভ, এখানে সবগুলো ভার্বেই প্রিন্সিপাল ভার্ব B3 আছে। তাহলে দেখা যাক এই সেন্টেন্সটাতে সাবজেক্ট শুড বি টট মোরালিটি, এটা হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট। তবে এখানে বাইযুক্ত অবজেক্টটা গুরুত্বপূর্ণ, আমরা বাইযুক্ত অবজেক্টকেই সাবজেক্ট করি। এই যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ফার্স্ট স্টেপ হচ্ছে ভার্বটা খুঁজে নেওয়া, এটা কোন ফর্মে প্যাসিভ আছে সেটা দেখা, তার সাবজেক্ট এবং তার অবজেক্টটা খুঁজে নেওয়া। তাহলে এখানে 3টা কাজ, 3টা কাজের জন্য আমরা 3টা টার্ম দিতে পারি, 1 2 3, 3টা কাজ। এবার সেকেন্ড স্টেপে 3টা কাজ হচ্ছে বাইযুক্ত, যেটা এজেন্ট, ওই সাবজেক্টকে বাইয়ের পরের অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে টিচার্স, তাকে সাবজেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 কাজ। দ্বিতীয় হচ্ছে শুড বি টট, এটা যে ফর্মে প্যাসিভ, এটা মডাল প্যাসিভ, এটা মডাল অ্যাক্টিভ করলে মডাল প্লাস মূল ভাব হবে। তাহলে কি হবে, টিচার্স শুড, শুডের সাথে B1 হবে বেস ফর্ম, টিচার্স শুড টিচ, মডালের সাথে মূল ভাব হয় অ্যাক্টিভে। কর্তা সক্রিয় থাকলে মডালের সাথে মূল ভাব হয়, তাই শুড টিচ, টিচার শুড টিচ, টিচ টিচ সাবজেক্টকে অবজেক্ট করবো 3 নম্বর কাজ। টিচ স্টুডেন্টস, স্টুডেন্টস মোরালিটি, এই অবজেক্টটা যেখানে আছে সেখানে থাকবে মোরালিটি। এবার আসা যাক দ্বিতীয় নম্বর সেন্টেন্সে, এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কোথায় দেখো, প্রথমে স্টেপটা খেয়াল করলে বুঝবো। শুড বি রেওয়ার্ডেড, এখানে আমরা কি পেয়েছি, ভার্ব পেয়েছি, এ গুড টিচার, সাবজেক্ট পেয়েছি নিষ্ক্রিয়কর্তা, এই সাবজেক্ট নিষ্ক্রিয়কর্তা ডুই, প্যাসিভ হওয়ার পূর্বশর্ত নিষ্ক্রিয়কর্তা এবং প্রিন্সিপাল ভার্বটা অক্সিলারি B3, অক্সিলারি প্লাস B3। এখানে দেখো অবজেক্ট নেই, অবজেক্ট এখানে নেই, তাহলে এভরিয়ারটা কি, এটা একটা টাইম মোড অ্যাডভার্ব, এখানে অবজেক্ট নেই।
তাহলে এখন আমরা শিখতে যাচ্ছি অবজেক্টবিহীন প্যাসিভকে কিভাবে অ্যাক্টিভ করবো। খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট যেহেতু নাই, আমাদের প্রথম কাজ ফাঁকা রাখলাম, 0। এবার ভাবটা করি, শুড বি রেওয়ার্ডেডকে অ্যাক্টিভ করলে শুড রেওয়ার্ড মডেল অ্যাক্টিভ, শুড রেওয়ার্ড মডেলের সাথে মূল ভাব। সাবজেক্টকে অবজেক্ট করি, এটা 3 নম্বর কাজ। শুড রেওয়ার্ড দ্য গুড টিচার্স, গুড টিচার্স। এখানে টাইম ওয়ার্ডটা যেভাবে আছে সেভাবে ব্রিয়ার লিখে দিব। এখন চিন্তা করো, এখানে তুমি হু দিয়ে প্রশ্ন করতে পারো। অবজেক্ট ছিল না বলে সাবজেক্ট কাউকে পাই নাই, এটা আমরা খালি রেখে দিলাম। এখন তুমি প্রশ্ন করো হু শুড রেওয়ার্ড, হু দিয়ে প্রশ্ন করতে পারো। হু শুড রেওয়ার্ড গুড টিচার্স, কে রেওয়ার্ড করবে? অথরিটি রেওয়ার্ড করবে, গভর্নমেন্ট রেওয়ার্ড করবে, গভর্নিং বডি রেওয়ার্ড করবে। তাহলে এখানে আমরা দিতে পারি দ্য অথরিটি বা দ্য গভর্নিং বডি বা দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট। মানে প্রাসঙ্গিক একজনকে, প্রাসঙ্গিক এই ভার্বের সাথে প্রাসঙ্গিক একজনকে সাবজেক্ট করব, যে সাবজেক্ট সক্রিয়কর্তা হওয়ার যোগ্যতা রাখে। শুধু সাবজেক্ট দিলে হইতে হবে না, সাবজেক্ট দিলে হবে না, সাবজেক্টকে ডুয়ার হওয়ার সক্ষমতা থাকতে হবে। মানে ডুয়ার সাবজেক্ট লাগবে অ্যাক্টিভ করার জন্য, ডুয়ার সাবজেক্ট লাগবে অ্যাক্টিভ করার প্রথম শর্ত, ডুয়ার সাবজেক্ট লাগবে। গভর্নমেন্ট শুড রেওয়ার্ড গুড টিচার্স এভরি ইয়ার। এবার আসা যাক, এই সেন্টেন্সটা অনেকটা সেম, একটু ছোট তবে। দ্য শিপ ওয়াজ বার্ন, জাহাজটি পুড়ে গিয়েছিল। খেয়ে পুড়ে এসে কোনো অবজেক্ট নাই, কোনো প্রতিনিধি নেই। তাহলে শিপ, আমাদের প্রথম কাজ ছিল ভার্ব খুঁজে নেওয়া, সাবজেক্ট খুঁজে নেওয়া, অবজেক্ট তো নাই। এবার অবজেক্ট নাই, তাই সাবজেক্টের জায়গাটা খালি। যেই টেন্সে প্যাসিভ আছে সেই টেন্স অ্যাক্টিভ। ওয়াজ এর ভিতরে কোন টেন্সে প্যাসিভ মনে করো তো দেখি? অবশ্যই পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। তো পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভে তো প্রিন্সিপাল ভার্বটা বি টু হয়। পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভে প্রিন্সিপাল ভার্বটা কি হয়? বি টু হবে। এই যে 2 নম্বর কাজটা করে ফেললাম। এখন সাবজেক্টকে অবজেক্ট করলাম, বার্ন দ্য শিপ। এখন চিন্তা করো, হু বার্ন দ্য শিপ, হুইচ বার্ন দ্য শিপ। বলতে পারি দ্য ক্রিমিনালস বার্ন দ্য শিপ, অথবা দ্য ফায়ার বার্ন দ্য শিপ। ফায়ার, ফায়ারটা আনকাউন্টেবল নাউন, তাই আর্টিকেল দেবো না। ফায়ার বার্ন দ্য শিপ। মানে যৌক্তিক একজনকে সাবজেক্ট আনলাম, যে সাবজেক্ট ডুয়ার হওয়ার সক্ষমতা, ডুয়ার সাবজেক্ট হতে হবে, সক্রিয়কর্তা। অ্যাক্টিভ করার জন্য সক্রিয়কর্তা আনলাম। ঠিক একইভাবে কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এই সেন্টেন্সটাতে কয়েকটা প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে কম্পিউটার কর্তা নিষ্ক্রিয়, ওয়াজ ইনভেন্টেড প্যাসিভ ভার্ব, এখানে একটা নট দিয়ে আরও ঝামেলা বাড়িয়েছে, নেগেটিভ আকার দিতে বলছে। ওভারনাইট, এটা কিন্তু টাইম ওয়ার্ড, টাইম অ্যাডভার্ব, এখানে কোনো অবজেক্ট নাই। এই ইনভেন্ট কাজটা কে করেছে? সে সাবজেক্টের জায়গায় তো নাই, অবজেক্ট হিসেবেও এজেন্টটা নাই। তাহলে এখানে এটাও অবজেক্টবিহীন প্যাসিভ, এটাও অবজেক্টবিহীন প্যাসিভ। এবার অবজেক্টবিহীন প্যাসিভকে আমরা সাবজেক্ট করার জন্য কি করতাম? আমরা এই সাবজেক্টের ঘরটা খালি রাখতাম। ওয়াজ ইনভেন্টেড, নটটা পাস নাই মনে করো। ওয়াজ ইনভেন্টকে যদি আমরা অ্যাক্টিভ করি, ওয়াজ ইনভেন্টেড এটা ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ। প্যাসিভ ভার্বটা কোন টেন্স আছে সেটা আগে ধরে নিতে হবে। প্যাসিভ ভার্বটা ওয়াজ ইনভেন্টেড হলে ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ। তাহলে ফার্স্ট ইনডিফিনিট অ্যাক্টিভ হলে কি হয়? বি টু হয়। এখন বি টু নট থাকাতে নেগেটিভ করলে হবে ডিড নট বি ওয়ান। এমনি ইনভেন্টেড বি টু হওয়ার কথা, কিন্তু নেগেটিভ করার কারণে ডিড নটের পর আবার বি ওয়ান হয়ে যাবে। মূলত এটা ওয়াজ ইনভেন্টেডকে আমরা বি টু লিখলে ইনভেন্টেড হতো, নট থাকাতে নেগেটিভ করতে হবে, তাই ডিড নট ইনভেন্ট। ডিড নটের সাথে বি ওয়ান, তবু পাস্ট ইনডিফিনিট নেগেটিভ কম্পিউটার ওভারনাইট। এবার আমরা চিন্তা করে ইনভেন্টের কাজটা কে করেছে চিন্তা করো। মানে এই ইনভেন্টের কাজ তো অবশ্যই যারা করে তাদেরকে আমরা সায়েন্টিস্ট বলি। তাহলে সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট কম্পিউটার ওভারনাইট, মানে সায়েন্টিস্টরা রাতারাতি কম্পিউটার আবিষ্কার করেনি। দ্যাট মিনস দ্যাট টুক আ লং টাইম টু ইনভেন্ট কম্পিউটার। এবার আসা যাক, নেসেসারি স্টেপস হ্যাভ বিন টেকেন টু রিমুভ ট্রাফিক জ্যামস। নেসেসারি স্টেপস হ্যাভ বিন টেকেন টু রিমুভ ট্রাফিক জ্যাম। এখানে নেসেসারি স্টেপস হ্যাভ বিন টেকেন, এটা প্যাসিভ ভার্ব পাইলাম, সাবজেক্ট পাইলাম। এই সাবজেক্ট তাও আবার ডুই নিষ্ক্রিয়।
আবার এখানে টু ইনফিনিটিভ ফ্রেজ আছে, কোনো অবজেক্ট নাই। ক্যাশ ট্যাব নিয়েছে, তার কোনো উল্লেখ নাই, তাহলে তার মানে অবজেক্ট নাই। অবজেক্ট এখানেও নাই। অবজেক্ট না থাকলে আমরা সাবজেক্টের জন্য ঘরটা খালি রাখি। নাম্বার 1, আমরা ভাবটা যে ফর্মে অ্যাক্টিভ আছে সেই ফর্মে প্যাসিভ করব। হ্যাভ বিন টেকেন, হ্যাভ বিন টেকেন এটা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ করলে হ্যাভ অথবা হ্যাজ টেকেন করব। হ্যাভ অথবা হ্যাজ, এটা হ্যাভও হতে পারে। সাবজেক্ট এখানে যাকে দিব সে প্লুরাল হলে হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ টেকেন। হ্যাজ টেকেন হোয়াট, ভার্বের পরে আমরা অবজেক্ট দিব। টেকেন নেসেসারি স্টেপস, নেসেসারি স্টেপস। এই বাকি অংশটা টু রিমুভ ট্রাফিক জ্যাম। আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ট্রাফিক জ্যাম রিমুভের এটা তো একটা বড় স্টেপ। এটা কে নিবে? এটা অবশ্যই গভর্নমেন্ট নিবে। প্রাসঙ্গিক একজনকে আমরা সাবজেক্ট করে দিলাম, গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট বা দ্য সিটি কর্পোরেশন বা এই ধরনের। দ্য অথরিটি হ্যাজ টেকেন, গভর্নমেন্ট, দ্য অথরিটি হ্যাজ টেকেন নেসেসারি স্টেপস। তাহলে এখানে 3টে স্টেপ। প্রথমে আমরা ভার্বটা, প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে নিই, তারপর আমরা ভার্বটা খুঁজে নিলাম, তারপর আমরা অবজেক্ট পাই কিনা দেখি, অবজেক্ট পেলে অবজেক্ট খুঁজে নিই। আর প্যাসিভ করার স্টেপটা কি? প্রথম আমরা অবজেক্টকে সাবজেক্ট করি, তারপর ভার্বটা যেই ফর্মে প্যাসিভ আছে সেই ফর্মে অ্যাক্টিভ করি, আর সাবজেক্টকে অবজেক্ট করি। এই 3টা ফর্মুলাই প্রক্রিয়াতে আমরা প্যাসিভকে অ্যাক্টিভ করলাম। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে তো অনেক কিছুই শিখলাম। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মৌলিক বিষয়গুলো জানলাম, প্রসেসগুলো জানলাম, এবং এগুলো জানতে গিয়ে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, অ্যাক্টিভ প্যাসিভের আলাদা আলাদা স্ট্রাকচারগুলো সেগুলো জানলাম। আবার আমরা প্যাসিভকে অ্যাক্টিভে কনভার্ট করার নিয়মগুলো জানলাম। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনা এতটুকুই। আগামী ক্লাসে আমি অ্যাক্টিভ প্যাসিভের আরও কিছু স্পেশাল অ্যাডভান্স রুলস আছে যেগুলো তোমাদের আপার ক্লাসে প্রয়োজন হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। সো থ্যাংকস ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম।